নমস্কার দর্শকরা, খুল্লাম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে কথাটা আমি প্রথম কয়েকটা দিন থেকে আমরা একটা দুশ্চিন্তায় ছিলাম যে বাংলাদেশের ঘটনায় যে হাসিনা সরকারের পতনের পর ভারতের জন্য অনেকটা দুঃসংবাদ অপেক্ষা করছে এবং এটা এত তাড়াতাড়ি যে হতে যাবে সেটা ভাবা যায়নি। যদিও এখনই আমি বলছি না যে এটা এর প্রতিক্রিয়া। তো দর্শকরা, মূল কথা যাওয়ার আগে আপনাদেরকে আবার অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন, তারা সাবস্ক্রাইব করবেন, দয়া করে অন্যকে বলবেন সাবস্ক্রাইব করতে, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি করে মানুষের কাছে বক্তব্যগুলো পৌঁছানোর চেষ্টা আপনারা করবেন। এটা একটা বিনম্র অনুরোধ আপনাদের কাছে রইল। আপনারা জানেন যে আজকে সারা রাজ্যের বিভিন্ন জায়গায়, গুয়াহাটি, শিবসাগর, এরকম বিভিন্ন নগাঁও সব বিভিন্ন জায়গায় বোমা পাওয়া গেছে। স্বাধীনতা দিবসে আলফা আগেই ঘোষণা করেছিল যে তারা বোমা রাখবে, এবং পরে তারা জানিয়েছে যে কারিগরি কারণে বোমাগুলো ফাটতে পারেনি। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত বোমাগুলোকে উদ্ধার করা হয়েছে। ইআইডি বোমা পাওয়া গেছে গুয়াহাটির গান্ধী মণ্ডপে ও পানবাজারে, নগাঁওয়ে পাওয়া গেছে বোমা। অর্থাৎ আলফা বুঝিয়ে দিল যে যেভাবে বলা হচ্ছে সরকারের তরফ থেকে যে আলফা বা কোনো উগ্রপন্থী সংগঠন এখন আর আসামে নেই, শান্তি ফিরে এসছে, কিন্তু অত সোজা নয় কথাটা, এটা বুঝিয়ে দেওয়া হলো। এখানে যে বিষয়টার উপর আলোকপাত করতে চাইছি সেটা হলো যে আপনারা লক্ষ্য করবেন যে গত কয়েক বছরে কিন্তু আলফা স্বাধীনতা দিবস বয়কটের ডাক দেয় প্রতি বছরই। একবার বোধহয় বাদ দিয়েছিল কোনো একটা কারণে, আমার ঠিক মনে হচ্ছে না এখন, মুখ্যমন্ত্রী আবেদনের সাড়া দিয়ে। কিন্তু প্রতি বছরই আলফা মোটামুটি স্বাধীনতা দিবস বয়কটের একটা ডাক দেয় এবং কোনো না কোনো একটা ঘটনা ঘটায়। এটা আজকে থেকে নয়, অনেক বছর থেকে এটা চলে আসছে। কিন্তু যে বিষয়টা আমি এখানে বলতে চাইছি সেটা হলো যে হঠাৎ করে এতটা বোমা গুয়াহাটির মতো শহরে রেখে দিল, এবং এটা একটা সাংঘাতিক একটা ঘটনা ঘটল। মনে করুন এর মধ্যে যদি অর্ধেক বোমা যদি ফাটতো তাহলে কতটা প্রাণহানি হতো চিন্তা করতে পারছেন। আলফার এই যে তার অর্থ যেটা খুব সন্দেহ, যে বাংলাদেশের হাসিনা সরকার পতনের পর আলফা তার পুরনো ঘাঁটিতে কিছুটা হলেও হয়তো একটা সাহায্য বাংলাদেশ থেকে এখানে বাংলাদেশের মাটি তারা ব্যবহার করতে পারছে, এরকম কথা কিন্তু বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে। আপনারা দেখবেন যে জঙ্গি কার্যকলাপ উত্তর পূর্বে এখন আরও বাড়তে থাকবে। এটা সম্ভাবনা খুব প্রবল, কারণ বাংলাদেশের যে অস্থির অবস্থা, এবং সেদেশে যদি ভারত বিরোধী জঙ্গি দলগুলো ঘাঁটি গাড়তে চায় তাহলে নিশ্চয়ই এখনকার সরকার সেটা বাধা দেবে না। এটাই খুব স্বাভাবিক, এবং যেটা ভারতের জন্য একটা ক্ষতিকর হবে, এবং বিশেষ করে উত্তর পূর্বের জন্য একটা আরও সমস্যা তৈরি করবে। সম্প্রতি কিছু ঘটনা থেকে একতার প্রমাণ পাওয়া যাচ্ছে। আপনারা দেখবেন যে বাংলাদেশ থেকে যখন আলফা বা এনএসসিএন সহ বিভিন্ন জঙ্গি সংগঠন যখন আক্রমণ চালাতো, বা যখন তারা বিভিন্ন নাশকতামূলক কাজ ভারতের মাটিতে করতো, তখন তারা মোটামুটি বাংলাদেশে একটা শক্ত ঘাঁটি তাদের ছিল। এমনকি বাংলাদেশে পরেশ বড়ুয়ার মতো এবং এরা আলফার বিভিন্ন নেতারা বাংলাদেশকে ব্যবহার করেছেন। কিন্তু পরবর্তীতে হাসিনা সরকার আসার পর এই সকল ঘাঁটি ভেঙে দেওয়া হয়, এটা ভারতের জন্য একটা মঙ্গল হয়েছে। আমি বারবার একটা কথা বলি, এখনও বলছি যে হাসিনা তার দেশে স্বৈরাচারী হতে পারেন, কিন্তু আমাদের ভারতের জন্য ভালো ছিলেন। এটা কিন্তু ঘটনা, এটাকেও স্বীকার করুন বা না করুন, কিন্তু এটা ঘটনা। আপনি যদি দেশের স্বার্থ দেখেন তাহলে কিন্তু হাসিনা অনেকটা ভালো কাজ করেছেন। এই যে আজকের দিনে যে আলফা এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিতে পারলো, এবং সরকারকে প্রকাশ্যে ইমেল দিয়ে আগে জানিয়ে দিয়েছে কোন কোন জায়গায় বোমা আছে, এবং এগুলো জায়গা অনুসন্ধান করে পাওয়া গেছে। তো এই ঘটনাটা একটা বিরাট উদ্বেগজনক ঘটনা আসামের জন্য। তার মানে কি, আমি বলছি না যে আসামে সেই আগের জঙ্গি দৌরাত্মের দিনগুলো ফিরে আসবে, কিন্তু এটা একটা অশনি সংকেত, যেটা আমার কাছে মনে হচ্ছে। আপনি দেখবেন কাকতালীয় হলেও একটা ঘটনা যে বাংলাদেশের এই বিপর্যয় এবং আলফার এই যে বোমা রাখার যে ঘটনাটা, দুটো ঘটনার মধ্যে একটা যোগসূত্র আছে, আমি এই মুহূর্তে বলছি না, কিন্তু একটার সঙ্গে একটা নিকট সম্পর্ক রয়েছে। এবং এখন আলফা চাইলেই আবার বাংলাদেশে তাদের ঘাঁটি গাড়তে পারবে, এটাও কিন্তু একটা ঘটনা। তো তাহলে কি পরিস্থিতি দাঁড়াতে পারে, সেটা চিন্তার বিষয়। তো এই যে হঠাৎ, এবং আলফার সঙ্গে সঙ্গে দেখবেন অন্য উগ্রপন্থী গোষ্ঠীগুলো কিন্তু আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে, এবং উত্তর পূর্বে যে শান্তি ফিরে এসেছে সেটা বিঘ্নিত হওয়ার অনেক কিন্তু আশঙ্কা রয়েছে। এটাই আমি চিন্তা করছি। তো
তো স্বাধীনতা দিবস ও স্বাধীনতা দিবসের এই ঘটনাটা মনে করে দিচ্ছিল অনেক কিছুই প্রতিবারই স্বাধীনতা দিবসে একটা না একটা ঘটনা ঘটে। তো এবারও যেটা ঘটলো, এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে যে রাজ্য সবে একটা মাত্র 25,000 কোটি টাকার গ্যাস কেকার প্রকল্প স্থাপিত হচ্ছে টাটার উদ্যোগে, এবং এ ধরনের বিভিন্ন প্রকল্প আসছে। তিনি আলফা স্নাতক পরেশ বড়ুয়াকে অনুরোধ করেছেন যে যাতে এমন কোনো ঘটনা না ঘটে, যাতে অশান্তির বাতাবরণ তৈরি হয় এবং রাজ্যের উন্নতি না হয়। এবং তিনি বলেছেন যে আসাম থেকে কাতারে কাতারে বেকার ছেলেরা সিকিউরিটির চাকরি করতে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে যাচ্ছে, তো এরা যদি চলে যায় তাহলে কাকে নিয়ে নতুন আসাম তৈরি করা হবে, এই ধরনের প্রশ্ন তিনি করেছেন। এবং তিনি বলেছেন যে আলোচনার পথ সবসময় খোলা, কিন্তু আলোচনার পথ খোলা রাখলেও তো অনেকেই আলোচনায় বসতে চান না, এবং অনেকেই ভাবেন আলফার বেশিরভাগ অংশ যদিও আলোচনার পক্ষে এসে অনুপ চেতিয়া যিনি আলফা স্নাতক ছিলেন, তিনি আলফা সভাপতি ছিলেন, তিনি চুক্তি স্বাক্ষর করেছেন। এভাবে অনেক বিভিন্ন সময় আলফার বিভিন্ন গোষ্ঠী সরকারের সঙ্গে চুক্তিতে বসেছে, কিন্তু পরেশ বড়ুয়া অনড়। তাই মুখ্যমন্ত্রী বলেছেন আপনি আলোচনায় বসুন। কিন্তু আলোচনা বসা দূরের কথা, স্বাধীনতা দিবসে এই এত কয়েকটি শহরে বোমা রেখে আলফা এটা বুঝিয়ে দিল যে তারা কিন্তু এখন নতুনভাবে তৈরি হচ্ছে এবং তারা সরকারকে একটা হুঁশিয়ারি দিতে চাইছে। এবং এটার মূল কারণটা যে বাংলাদেশের অস্থির অবস্থা, এবং বাংলাদেশের অবস্থার জন্য যে জঙ্গি গোষ্ঠীগুলোর আনন্দে আটকানা, এটা বলার অপেক্ষা রাখে না। তবুও আমরা আশা করব যাতে বাংলাদেশের নতুন সরকার জঙ্গিদের ভারত বিরোধী জঙ্গিদের আশ্রয় না দেয়, এবং যদি সেটা দেয় তাহলে আগামীতে একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সরকার প্রতিবেশী দেশের জঙ্গি ঘাঁটিগুলিকে মদত দেওয়া কোনো রাষ্ট্রেরই উচিত নয়, যেখানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একটা বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু পাকিস্তানের সম্পর্ক তো নয়, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, বহু চুক্তি রয়েছে, ভারতের প্রচুর বিনিয়োগ রয়েছে বাংলাদেশে, ভারতের প্রচুর ছাত্র বাংলাদেশে পড়াশোনা, বাংলাদেশেরও প্রচুর লোক ভারতের চিকিৎসার জন্য আসছেন, বাংলাদেশের অনেক কোম্পানি ভারতে ভালো মার্কেটিং করছে, তো একটা সম্পর্ক কিন্তু রয়েছে। সেই জায়গায় যদি ভারত বিরোধী জঙ্গি ঘাঁটিগুলিকে মদত দেওয়া হয় তাহলে সেটা ভারতের জন্য শুধু নয়, বাংলাদেশের জন্য সেটা খুব একটা সুখের খবর হবে না। তো আলফা আজকে স্বাধীনতা দিবসের দিনে আলফার এই যে বোমা উদ্ধারের ঘটনাটা একটা উদ্বেগের বিষয় নিঃসন্দেহে। আবার কি আমরা সেই 80-র দশকের 90-এর দশকের সেই রক্তাক্ত দিনগুলিতে ফিরে যাব? এটি হলো সবচেয়ে বড় প্রশ্ন। এবং আপনারা জানেন যে কীভাবে প্রত্যেকটি অনেকগুলি জঙ্গি ঘাঁটি তৈরি হয়েছিল, এবং কি আশ্চর্য, বাংলাদেশে ঘাঁটি ধ্বংস হওয়ার পর একটা একটা করে জঙ্গি দলগুলো সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। আমি এখানে কোনো বিশেষ সরকারকে কৃতিত্ব দিচ্ছি না, কারণ একটা কথা আমি আপনাদের বলে রাখি, এই যে জঙ্গি আত্মসমর্পণ করা বা জঙ্গিদের এইগুলো কাজ মূলত করে থাকেন স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসাররা। যেমন পিল্লাই যখন ছিলেন, তিনি নাগা চুক্তি স্বাক্ষরে একটা বড় ভূমিকা নিয়েছিলেন পিল্লাই। তো এগুলো কোনো সরকার, এই ধরুন কংগ্রেস সরকার হোক বিজেপি সরকার হোক, এগুলোতে হস্তক্ষেপ করেন, এবং এগুলো কাজ অফিসাররাই মোটামুটি করেন। তারপর সেটা সেই মন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে সে রিপোর্ট করবে যে এই কাজ এগিয়েছে, এখন আপনি বলুন কী করা উচিত। তো এই কাজটা মোটামুটি তারাই করে। এটা প্রক্রিয়ার মাধ্যমে এটা হয়, এমন নয় যে একটা সরকার গেল আর শান্তি চুক্তি হয়ে গেল, এরকম না। এর আগে অনেকগুলো কাজ থাকে। তো এই যে পিল্লাইয়ের নেতৃত্বে যে কাজটা হয়েছিল নাগা চুক্তির, যার জন্য নাগা চুক্তির একটা যুদ্ধবিরতি চলছে, এটা মূলত স্বরাষ্ট্রমন্ত্রকের দক্ষ অফিসারদের তৎপরতায় এটা হয়েছে। তো এগুলো সব চুক্তির ক্ষেত্রেই এটা হয়, যে কোনো সরকার কৃতিত্ব নিতে চাইবে তা নিক, কিন্তু বাস্তব কথাটা হলো এটাই, একটা আলোচনার মাধ্যমে একটা বহুদিন থেকে একটা আলোচনার পর এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। তো আলফার সঙ্গে এরকম একটা আলোচনা চলছে, একদিন হয়তো পরেশ বড়ুয়াও শান্তি চুক্তিতে বসবেন, কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি তাতে এটা কতটুকু সম্ভব সেটা একটা উদ্বেগের বিষয়। এবং আজকের যে ঘটনাটা ঘটলো এটাও কিন্তু একটা আমাদের উত্তর পূর্বের জন্য একটা উদ্বেগজনক তো বটেই, একটা অশনি সংকেত। নমস্কার।